সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ব্লাস্ট সংলাপে। আপনাদের সাথে আছি আমি নাহিদ আফরোজ সুমি। যারা আমাদের এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত রয়েছেন তারা জানেন যে আমরা প্রত্যেকটা এপিসোডে একটি নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলে থাকি এবং আজও তার ব্যতিক্রম ঘটছে না। আজ যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, ধর্ষণ আইন সংস্কার জোট ও ন্যায় বিচারের পথে 10 দফা দাবিসমূহ। এই বিষয়টি নিয়ে একদম বিস্তারিত যিনি আমাদের সাথে আজকে কথা বলবেন তিনি আমাদের আজকের আমন্ত্রিত অতিথি। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আয়েশা আক্তার, লিগাল স্পেশালিস্ট ব্লাস্ট। যে বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো সেটাও মনে হয়েছে যে অত্যন্ত দারুণ একটা উদ্যোগ এবং এই উদ্যোগটা সম্পর্কে আমি জেনে যতটা এনরিচ ফিল করব, অ্যাট দ্য সেম টাইম আমার দর্শকরাও আসলে এই সম্পর্কে জেনে তাদের জন্য ভীষণ রকমের উপকারে আসবে বলে আমি বিশ্বাস করি। আমি শুরুতেই যেটা জানতে চাই যে ধর্ষণ আইন সংস্কার জোট, এই উদ্যোগ এবং এর পটভূমি সম্পর্কে যদি আমাদেরকে একটু বিস্তারিত জানান এবং এর পাশাপাশি এই জোটের মূল লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি। ধন্যবাদ সুমি আপু। যেটা হচ্ছিল যে আসলে উদ্যোগটা এখনকার উদ্যোগ তা না, এই উদ্যোগটা আসলে আমরা নিয়েছিলাম আরও বহু বছর আগে। যদি বলি যে সময়টা ছিল 2018 সাল, তখনই বেসিক্যালি হচ্ছে আমাদের ধর্ষণ আইন সংস্কার এখনই বা রেপ ল রিফর্ম নাও। সো এই থিমটাকে আসলে আমরা মাথায় নিয়ে কাজ করেছিলাম। তো আসলে তখন আমরা দেখেছিলাম বা আমরা সবসময় দেখে আসছিলাম যে আসলে আমাদের পত্রপত্রিকাতে ধর্ষণের যে ঘটনাগুলো আমরা দেখছি বা যে ধরনের লিঙ্গ বা যৌনভিত্তিক সহিংসতাগুলো আমরা দেখছি, কিন্তু সেই সাথে হচ্ছে যে কনভিকশনের যে রেটটা সেটার হচ্ছে একটা অসামঞ্জস্যতা আমাদের চোখের সামনে সবসময় উঠে আসছিল। হ্যাঁ, সো যেটা আমরা করেছিলাম যে আমরা গবেষণা করেছি, আমরা ঘেটে দেখেছিলাম যে আসলে এখানে রিজনটা কি হতে পারে, বেসিক্যালি আসলে ঠিক আইনগত এবং প্রাতিষ্ঠানিক ঠিক কী ধরনের লুপহোলসগুলোর কারণে আসলে আমাদের এই ধর্ষণের যে ভুক্তভোগীরা রয়েছেন তারা কেন ন্যায় বিচারে প্রবেশাধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছেন, এবং আসলে এই ধর্ষণ যে অপরাধটা সেটাকে প্রতিহত করার জন্য আসলে আমাদের স্ট্র্যাটেজিটা কি হতে পারে। সো এই সবগুলো বিষয় নিয়ে আসলে কাজ করার জন্যই আমরা তখন সেই রেপ ল রিফর্ম নাও এই ক্যাম্পেইনটা তখন শুরু করেছিলাম। এবং তার পরবর্তীতে আমরা যেটা করেছিলাম যে আমরা ঠিক ওই একই সালে, দ্যাট মিনস 2018 সালে আমরা একটা ন্যাশনাল কনফারেন্স করেছিলাম। সো সেখানে যেটা আমরা করেছি যে আমরা হচ্ছে আইনজীবী এবং হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন, একাডেমিশিয়ান যারা রয়েছেন, সকলকে নিয়ে একসাথে স্ট্র্যাটেজি প্ল্যানটা আমরা তৈরি করেছিলাম যে হ্যাঁ, এখন একটা মানে একদম যদি বলি যে মোক্ষম সময়, যে আসলে আর দেরি করার কোনো ওয়ে নাই, আমাদেরকে এই সময়টাতেই এই উদ্যোগটা বা এই ক্যাম্পেইনটাকে নিতে হবে এবং এটার স্ট্র্যাটেজি কী হবে, আউটলাইন কী হবে, আমাদের সামনের আগানোর ঠিক কোন স্টেপ বাই স্টেপটা আসলে আমরা সেই ন্যাশনাল কনফারেন্সের মধ্য দিয়ে আমরা ঠিক করেছিলাম। এবং তার পরবর্তীতে যেটা আমরা করেছিলাম যে সুমি আপু, আপনি জানেন যে আসলে কোনো কিছুই যদি আমরা খুব একটা ভেগ, একটা অস্পষ্ট জিনিস নিয়ে আগাতে থাকি বা গদ বাঁধা কথা বলতে থাকি, আসলে সেটা ঠিক বেশি দূর আগায় না। হ্যাঁ, এক্স্যাক্টলি, যে মুখ থুবড়ে পড়ে যায়। সো আমরা যেটা করেছিলাম যে হচ্ছে আমাদের সেই রেপ ল রিফর্ম কোয়ালিশন একটা গঠন করা হয়েছিল। তার পরবর্তীতে 17টি সংগঠন, যদি বলি যে সমমনা সংগঠন, মানবাধিকার সংগঠন, যারা কিনা আমরা একসাথে একটা জায়গায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম যে হ্যাঁ, আমরা হচ্ছে এই ধর্ষণ অপরাধটাকে আমরা যেভাবেই হোক এটাকে আমরা প্রতিরোধ করব এবং যে ভুক্তভোগী রয়েছে তাদের ন্যায় বিচারের জন্য আমরা কাজ করব। এবং তার পরবর্তীতে আমরা যেটা করেছিলাম যে আমরা 10 দফা দাবি বা 10 পয়েন্ট ডিমান্ড ঠিক করেছিলাম, যে ঠিক কোন 10টা জায়গাতে হচ্ছে আসলে আমরা হিট করব, যেগুলোতে আসলে আমরা যদি ওভারকাম করতে পারি তাহলে আমরা হচ্ছে আমাদের উদ্দেশ্যটা কিছুটা হলো আমরা ওভারকাম করতে পারবো। ওকে, সো আপনাদের এই 10টা মানে দাবি যদি আমি বলি, বা এটার মধ্যে আসলে সুনির্দিষ্ট যেই দাবিগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে যদি একটু বিস্তারিত আমাদেরকে জানান যে আপনাদের দাবিগুলো কি ছিল, আমাদের দাবি মানতে হবে এর মধ্যে আসলে দাবিটা কি। আচ্ছা, যেটা ছিল যে আমরা প্রথমেই চেয়েছিলাম যেন হচ্ছে মানবাধিকার আইনের সাথে সামঞ্জস্য রেখে যেন হচ্ছে আমাদের ধর্ষণ বিষয়ক যে আইনগুলো রয়েছে সেগুলোকে যেন হচ্ছে সংস্কার করা হয়, এবং একই সাথে আমরা চেয়েছিলাম যে আমাদের সব ধরনের লিঙ্গ এবং বৈবাহিক সম্পর্কে ঊর্ধ্বে যেন ধর্ষণের একটা একদমই বৈষম্যবিহীন একটা সংজ্ঞা যেন হচ্ছে আমরা পাই। এবং একই সাথে আমরা বলেছিলাম যে হচ্ছে পেনিট্রেশনের একটা স্পেসিফিক সংজ্ঞা যেন হচ্ছে পারপিট্রেটর
পেনিট্রেশনের মানে শরীরের যে কোনো অংশ, ইভেন দো হচ্ছে যে কোনো বস্তুর মাধ্যমেই হচ্ছে এটা মানে সম্মতিবিহীন যদি এটা অনুপ্রবেশ ঘটে, সেক্ষেত্রে এটাকে আমরা পেনিট্রেশন বলবো। সো এটাকেও আমরা বলেছিলাম যে আমাদের ওখানে ইনকর্পোরেট করতে হবে সুস্পষ্টভাবে। একই সাথে আমরা বলেছিলাম যে আমরা সবাই জানি যে আসলে নারীরা যখন হচ্ছে এই ধর্ষণ অপরাধে ভুক্তভোগী হন, যে ধরনের প্রতিবন্ধকতাগুলো হচ্ছে উনি ফেস করেন, তার থেকে আসলে কয়েকশো কোটি গুণ প্রতিবন্ধকতা ফেস করে হচ্ছে আমার প্রতিবন্ধী নারীরা যখন এই ধর্ষণ অপরাধের মুখোমুখি হন। কারণ হচ্ছে ওনারা প্রত্যেকটা জায়গাতে ধরেন কিনা শ্রবণ প্রতিবন্ধী যারা রয়েছেন বা বাক প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী, হ্যাঁ, ওনারা যেটা হয় যে প্রথম কথা হচ্ছে ওনারা থানা থেকে শুরু করে আপনার হচ্ছে আদালত, প্রত্যেকটা জায়গাতেই দেখা যায় যে হচ্ছে ওনারা ওনাদের সাথে ঘটে যাওয়া যে ঘটনাটা সেটা বোঝাতে দিতে পারেন না। হ্যাঁ, এখানে আমাদের আসলে আছে বলা যে আমাদের থানাগুলোতে আপনি জানেন যে আমাদের একটা নারী, শিশু, বৃদ্ধ, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটা আলাদা স্পেশাল হেল্প ডেস্ক থাকার কথা বলা রয়েছে, এবং সেখানে বলা হয়েছে যে এই ধরনের ঘটনাগুলো শোনার জন্য নারী পুলিশ কর্মকর্তা থাকার কথা। কিন্তু এখানে আমাদের কথা হচ্ছিল যে আপনার ধরেন শুধু নারী পুলিশ কর্মকর্তা থাকলেই কিন্তু চলবে না, সেই নারী পুলিশ কর্মকর্তা আসলে কতখানি আপনার সেন্সিটাইজ এই প্রতিবন্ধী নারীর কথাগুলো শোনার জন্য, সেটাও কিন্তু আমাদেরকে বুঝতে হবে। তার ট্রেন্ড কিনা সেটাও ইম্পর্টেন্ট, হ্যাঁ, উনি এক্সপার্ট কিনা, উনি বুঝবে কিনা, হ্যাঁ, ওটাও আমাদের এখানে কনসার্ন। কারণ যিনি কথা বলতে পারছেন না, তিনি তার কথাটা ইশারা ভাষায় বোঝাবেন। হ্যাঁ, তো সেখানে একজন সেই মানে সাইন ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট থাকাটাও জরুরি। সো এই জিনিসগুলোর জন্য আমরা একটু আলাদাভাবে বলেছিলাম যে প্রতিবন্ধী নারী যারা রয়েছেন ধর্ষণ অপরাধে ভুক্তভোগী, তাদের যেন ন্যায় বিচার অভিগম্যতার জন্য স্পেশাল হচ্ছে এখানে বিধান বা তাদের সুরক্ষার কথা বিশেষভাবে বিবেচনা করা। আরেকটা ছিল যে আমরা সাক্ষী সুরক্ষার কথা বলছিলাম, ভুক্তভোগীর সাক্ষী সুরক্ষা। কিশোরী আপু, আপনি দেখবেন যে হচ্ছে যদি আমরা রিসেন্টও কিছু ঘটনার কথা মেনশন করি, আপনি দেখবেন যে নরসিংদীতে একটা ঘটনা ঘটেছিল আপনার এই তো কিছুদিন আগেই, যেখানে আমরা দেখেছিলাম যে আপনার ভুক্তভোগীর আপনার ধর্ষণের শিকার হলেন, দেন হচ্ছে তাকে উনি আবার ঠিক 15 দিন পরে তারা স্থানীয়ভাবে হচ্ছে বিচার সালিশ করতে বসলেন। সেখান থেকে তাদের ঘর ছাড়া করার জন্য বলা হলো, এবং ঘর ছাড়া যখন ওনার ঘর বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন, সেই সময় হচ্ছে আমার সেই ভুক্তভোগী নারীকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হলো, এবং পরবর্তীতে কিন্তু ওনার মরদেহ আমরা দেখতে পেলাম যে উদ্ধার করা হলো। তো এই পুরো প্রসেসটা, এখানে দেখবেন যে আপনি অনেকগুলো লুপহোলস আছে। প্রথম কথা হচ্ছে যে সুমি আপা, আমাদের কিন্তু ধর্ষণ এমন একটা অপরাধ, এখানে কিন্তু আসলে আপোষ মীমাংসার কোনো জায়গায় নাই। কিন্তু আপনি সবসময় দেখবেন পত্রিকাতে যে যখনই এরকম কোনো একটা ঘটনা ঘটে, তখন স্থানীয় প্রভাবশালী ব্যক্তি বা রাজনৈতিক যে ব্যক্তিবর্গ রয়েছেন, তারা ধরেই চেষ্টা করে যে একটা আপোষ মীমাংসা, আইদার টাকা দিয়ে অথবা যিনি ধর্ষক তার সাথে বিবাহ দিয়ে। এটা তো আরেকটা জঘন্যতম কাজ। হ্যাঁ, মানে অপরাধের পরে আরেকটা অপরাধ। এক্স্যাক্টলি, যেই মানুষটার জন্য আমার জীবনে একটা ট্রমার তৈরি হলো, আমি সেই মানুষের সাথে আমার সারাটা জীবন কাটাতে হবে। এটা ওই নারীটার জন্য কতখানি মানসিক অপমানজনক একটা ব্যাপার, অমানকর একটা ব্যাপার। সো এই যে এরকম একটা ঘটনা, এই ঘটনাগুলো ঘটছে। এবং আরেকটা যেটা হচ্ছে যে এই যে আপনার ভয় ভীতি, ঘর ছাড়া করে দেওয়া, একদমই তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার একটা প্রয়াস চালানো হয়। তো আর সালিশ করার তো কেউ পারমিশনও দেয় না, আমার আইনেই মানে এটা হচ্ছে, হ্যাঁ, আমার বাংলাদেশে অনেক অপরাধ আছে যেটা আপনি সালিশযোগ্য, জামিনযোগ্য, বাট এটা এমন একটা অপরাধ যেখানে হচ্ছে সালিশের কোনো স্কোপই নাই, জামিনের কোনো স্কোপ নাই। মানে আপনি একটা অপরাধকে মানে অপরাধকে মীমাংসা করাচ্ছেন আর একটা অপরাধ করে, ব্যাপারটা সেরকম সেরকমই। হ্যাঁ, আর যেটা হয় যে মানে এই ভয় ভীতি দেখিয়ে বা আপনার জানমালের উপর ক্ষয়ক্ষতি করে যেই ইয়েটা করা হয়, সো এই জিনিসগুলোকে অ্যাড্রেস করার জন্য আমরা বলেছিলাম যেন হচ্ছে একটা ভুক্তভোগী ও সাক্ষী সুরক্ষা আইন যেন আমাদের দেশে থাকে। কারণ স্টিল হচ্ছে বাংলাদেশে ভুক্তভোগী ও সাক্ষী সুরক্ষার জন্য কোনো কম্প্রিহেন্সিভ আইন কিন্তু নাই। হ্যাঁ, আপনার অনেক কিছু আপনার যদি বলি যে নারী শিশু নির্যাতন দমন অধ্যাদেশ 2025, সো এইসব জায়গাতে হচ্ছে হয়তোবা দুই একটা ধারাতে বলা হয়েছে সুরক্ষার কথা, কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে এটা একটা ব্রডলি হচ্ছে একটা থাকা, কারণ শুধুমাত্র যদি বলি যে ধর্ষণ অপরাধ না, আপনি যে কোনো অপরাধী, যে খুন হোক বা অন্য যে কোনো হোক, এই সবসময় দেখবেন যে পারপিটেটররা কিন্তু ভয় ভীতির একটা সংস্কৃতি কিন্তু তাদের উপরে চাপিয়ে দেয়। সো এটা একটা দাবি ছিল। আর যদি বলি আমাদের আরেকটা অন্যতম দাবি ছিল যে আমাদের ভুক্তভোগীর জন্য হচ্ছে একটা ক্ষতিপূরণ তহবিল, রাষ্ট্র পরিচালিত ক্ষতিপূরণ তহবিল।
তো সেখানে আমরা বলেছিলাম যে এক্ষেত্রে আপনার অনেক সময় হয় যে পারপিট্রেটরকে খুঁজে পাওয়া যাচ্ছে না বা পারপিট্রেটর, এগুলো আমরা বলেছিলাম যে মানে অপরাধটা হয়েছে, যে ধর্ষণ অপরাধটা হয়েছে এটাই যথেষ্ট আমার ভুক্তভোগী সেই ক্ষতিপূরণটা পাওয়ার অধিকারী হবেন কিনা এটা বিবেচনায় নেওয়ার জন্য, এটা আমরা বলেছি। আরেকটা আমাদের দাবি ছিল যে আমরা একটা সেন্টেন্সিং গাইডলাইন চেয়েছিলাম। কিন্তু আপা এই যে ক্ষতিপূরণের বিষয়টা বলছিলেন, সেটা কি আসলে অপরাধটা প্রমাণিত হওয়ার পরে যে ক্ষতিপূরণটা পাবেন? না, অপরাধটা প্রমাণ বলতে কি, হ্যাঁ এটা হচ্ছে যে সাপোজ ব্যাপারটা এমন যে আমি ভুক্তভোগী, আমি থানায় অভিযোগ করেছি, সেখানে হচ্ছে আমার মেডিকেল লিগ্যাল এক্সামিনেশন হচ্ছে এবং সেখানে এটা প্রুভড যে হচ্ছে আমার সাথে এই অপরাধটা সংঘটিত হয়েছে, ইটস এনাফ আমার ক্ষতিপূরণ দেওয়ার জন্য। কর্তৃক একটা এক্স্যাক্টলি, এই জন্য আমরা বারবার বলছি কর্তৃক নয়, এই জন্য আমরা বলছিলাম যে রাষ্ট্র পরিচালিত ক্ষতিপূরণ তহবিল, যে আপনি দেখবেন যে অনেক সময় পারপিট্রেটরের কোনো ট্রেস নাই, উনি খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটাকে আমরা রাষ্ট্রের দায়িত্ব, যে রাষ্ট্রের একটা জবাবদিহিতা, বাধ্যবাধকতা, ওটাই আমরা এখানে এমফাসাইজ করেছিলাম। জি জি। আর একটা হচ্ছে যেটা বলছি যে সেন্টেন্সিং গাইডলাইন থাকতে হবে, যে হচ্ছে আমাদের যারা বিচারক মহোদয় রয়েছেন তাদের একটা ডিসক্রিশনারি পাওয়ার থাকবে, ওনারা যেন অপরাধের মাত্রার সাথে বিবেচনা করে দণ্ডটা আরোপ করতে পারেন এবং দণ্ড আরোপ করার সময় ওনারা বেসিক্যালি বেশ কিছু জিনিস যেন ওনারা বিবেচনায় নেন, সেই দাবিটা আমরা রেখেছিলাম। যে অপরাধটা যখন সংগঠিত হচ্ছিল তখন আসলে অপরাধীর বয়সটা কত ছিল, বা সেই সময় অপরাধীর মানসিক অবস্থা বা মেন্টাল স্টেট কেমন ছিল। তো এই জিনিসগুলোকেও যেন বিবেচনায় নেওয়ার একটা জায়গা থাকে, সেটার জন্য আমরা জোর দিয়েছিলাম। আর যেটা ছিল যে হচ্ছে আমরা সবসময় বলছিলাম যে যেহেতু এই জিনিসগুলো আসলে আমাদের খুব মানে ছোট মানে প্রাথমিক স্তর থেকে জানানোর কথা আমরা বলছি, এই জন্য আমরা বলেছি যে যেন প্রাথমিক পর্যায়ে শিক্ষা স্তর থেকেই অ্যাটলিস্ট যেন আসলে সম্মতি জিনিসটা কি, আমার সম্মতিটা সেই সম্পর্কে যেন হচ্ছে আমার এডুকেশনাল যে কারিকুলাম সেখানে যেন একটা চ্যাপ্টার থাকে, তাহলে সবাই ছোটবেলা থেকে বুঝতে পারবে যে হ্যাঁ আমারও যে সম্মতি হ্যাঁ বা না বলার একটা অধিকার আছে, বা যিনি আসলে এই ধরনের অপরাধ মানে পরবর্তীতে করতে পারেন তার মনের মধ্যেও যেন আসলে চলে আসে যে সম্মতিটা খুব ইম্পর্টেন্ট, এবং সম্মতিহীন যে কোনো ধরনের এই ধরনের কাজ অপরাধ হবে, এটা যেন বুঝতে পারে। আমি একটু জানি যে এই যে আপনাদের জোট ধর্ষণ আইন সংস্কার জোট, তারা এখন পর্যন্ত কি ধরনের কার্যক্রম করেছে এবং সেখানে আসলে কত দূর কাজ এগোতে পারলো? আচ্ছা, 2018 সাল থেকে তো একটা খুব লম্বা জার্নি আমরা কাজ করছি। যদি বলি যে আমাদের মূল কাজটাই ছিল আসলে মানে অ্যাডভোকেসি করা, মানুষকে জানানো যে আসলে কি অবস্থা চলছে, যে মানে ধর্ষণের হারটা কেমন চলছে এবং সেটার যদি বলি কনভিকশন রেটটা এত কম কেন, এবং কেন হচ্ছে পারপিট্রেশন হচ্ছে, যেটা পারপিট্রেটর যারা আছেন তারা কেন আপনার এভাবে ছাড়া পেয়ে যাচ্ছে, আমার প্রপার এভিডেন্সগুলো কেন হচ্ছে, আমরা প্রপার টাইমে কেন হচ্ছে এগুলো আমরা সাবমিট করতে পারছি না, লুপহোলসগুলো কোথায়, সেগুলো দিয়ে আমরা কাজ করেছি। আর যদি বলি যে হচ্ছে আমাদের একটা দাবি ছিল যে সাক্ষ্য আইনে আমাদের কিছু সেকশন ছিল, যদি বলি যে 155(4) ধারা এবং 146(3) ধারা, তো এই দুটো সেকশনে বেসিক্যালি আমাদের যারা ডিফেন্স লয়ার আছেন এই অপরাধগুলোর যখন মামলা হয় সেখানে ডিফেন্স লয়ারদেরকে বেসিক্যালি ওনারা একটা অপরচুনিটি দেওয়া হয় যে উনি হচ্ছে যিনি অভিযোগকারী, ধর্ষণ অপরাধের অভিযোগকারী যিনি, তাকে তার চরিত্র নিয়ে প্রশ্ন করতে পারবে, তার প্রিভিয়াস সেক্সুয়াল লাইফ নিয়ে প্রশ্ন করতে পারবে। যদি বলি যে ওপেন কোর্টের চরিত্র হননের একটা একদমই ক্লিন চেক একটা দেওয়া হয়েছিল একদম। সো এই সেকশনগুলোকে বেসিক্যালি আমরা বলেছিলাম যে এগুলোকে বিলোপ করতে হবে এবং সেটা যেটা হয়েছে যে 2000 আমরা একটা জনস্বার্থ বিষয়ক মামলা দায়ের করেছিলাম কোর্টে এবং একই সাথে আমরা অ্যাডভোকেসি করেছিলাম। কারণ কি সুমি আপা, আমরা দেখেছিলাম যে শুধুমাত্র মামলা দিয়ে বা শুধুমাত্র অ্যাডভোকেসি দিয়ে অনেক সময় আমাদের জিনিসগুলো ওভারকাম করতে একটু বেশি লং টার্ম হয়ে যায়। দ্যাটস ওয়াই আমরা একটা বলতে পারেন যে এই দাবিটার ক্ষেত্রে আমরা একটা হলিস্টিক একটা অ্যাপ্রোচ আমরা ক্রিয়েট করেছিলাম যে একদিকে মামলা হবে, একদিকে অ্যাডভোকেসি হবে, এবং সেটা আমরা একটা খুবই সাকসেস আমরা এখানে অ্যাচিভ করতে পেরেছিলাম। যে আমাদের বেসিক্যালি 2022-এ সাক্ষ্য আইন সংশোধন অধ্যাদেশ হয়েছিল, সো সেখানে হচ্ছে যে সংশোধনটা আমরা পেলাম 2022-এ, সেখানে কিন্তু 155(4) ধারাটা পুরোপুরি বাতিল করে দেওয়া হলো এবং 146(3) বলা হলো যে হ্যাঁ ডিফেন্স লয়ার প্রশ্ন করতে পারবেন, এ ধরনের প্রশ্ন করতে পারবেন
বিচারকের অনুমতি নিয়ে, এবং বিচারকের সেখানে ডিসকাশনের পাওয়ার থাকবে যে উনি যদি মনে করেন যে হ্যাঁ ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে এই ধরনের প্রশ্ন করা প্রয়োজন, সেক্ষেত্রে প্রপার অনুমতি সাপেক্ষে উনি এই প্রশ্নগুলো করতে এবং পারবেন। যথেষ্ট সংবেদনশীল হয়ে আসলে আমাদের প্রশ্নগুলো করা উচিত। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে আপা যদি বলেন যে সাকসেসের কথা বা কতটা আমরা ওভারকাম করতে পেরেছি, আমাদের ধর্ষণের ভুক্তভোগী নারীদের একটা পরীক্ষা করা হতো, 2 আঙ্গুলি পরীক্ষা বা ফিঙ্গার টেস্ট, যে আসলে 2 আঙ্গুলি পরীক্ষার মানে যে রায়টা দেওয়া হয়েছিল হাইকোর্ট থেকে উইথ স্পেসিফিক ডিরেকশনস, সো সেটার ইমপ্লিমেন্টেশনের জায়গাটার কি অবস্থা। তখন আমরা দেখলাম যে আসলে যেই এক্সামিনেশনটা আসলে সেই বহু, যদি বলি যে ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ড থেকে চলে আসছিল, এবং হচ্ছে আমাদের মেডিকেল স্টুডেন্টদেরকে যে একটা বই পড়ানো হতো, ইন্ডিয়ান একটা বই, সেখানেও ওখানে লেখা ছিল যে হ্যাঁ ধর্ষণ একটা প্রুফ করার জন্য 2 আঙ্গুলি পরীক্ষাটা করা যায়। তো এই ধরনের চর্চা থেকে আসলে বের হওয়াটা আসলে আমাদেরকে শুধুমাত্র রায় পেলেই হয় না, এই রায়টার ইমপ্লিমেন্টেশনের জন্যও কিন্তু আসলে আমাদের কাজ করতে হয়। তো আমরা আসলে ওই জায়গাটাতে এখন কাজ করছি যে ইমপ্লিমেন্টেশনটা যেন প্রপারলি হয়, সেই জায়গাটাতে এখন আমরা কাজ করছি। রাইট। এবং আমি যতদূর জানি যে এই জায়গাটাতে আসলে ব্লাস্ট অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এখনো পর্যন্ত। যে ফর্ম ছিল সেই ফর্মে পরিবর্তন নিয়ে আসা, পাঠ্যপুস্তকে যে জায়গাগুলো আছে এগুলো নিয়ে আসলে তারা অ্যাক্টিভলি আসলে আপনারা কাজ করছেন। এবং একই সাথে যেটা হচ্ছে যে ভুক্তভোগীদেরকে জানানো যে কেউ তাদেরকে বললেই যেন ওনারা চেষ্টা করতে বলতে পারেন। এবং আমরা যেটা স্টেপ নিয়েছি যে আমাদের এই যে 2 ফিঙ্গার টেস্ট ব্যান করা হয়েছে, এই হাইকোর্টের রায় উইথ ডিরেকশন আমরা প্রত্যেকটা থানাতে আমরা যেন একটা দৃশ্যমান জায়গাতে যেন দেখা যায়, যেন ভুক্তভোগী ঢুকলেই দেখতে পারেন যে হ্যাঁ এই পরীক্ষাটার আসলে এখন আর আমাদের দেশে কোনো এটা ব্যান করা হয়ে গিয়েছে। সো এই কাজগুলো আমরা করছি যে তাদেরকে অ্যাওয়ার করার জন্য। আপা যেটা বলছিলেন কিছুক্ষণ আগে যে মানে 2 আঙ্গুলি টেস্ট সেটার ক্ষেত্রে বা আরও যেই ক্ষেত্রে আসলে অনেকগুলো বিষয় আপনার কথাতে উঠে এসছে, তারপরে যদি আমি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করি যে ধর্ষণে ভুক্তভোগী নারীরা এখন আসলে তারা যদি আইনি সহযোগিতা পেতে চান তাহলে আসলে মূলত কি ধরনের প্রতিবন্ধকতার শিকার হন, এবং সেই প্রতিবন্ধকতাগুলো কমিয়ে নিয়ে আসার জন্য বা না থাকার জন্য আপনাদের জোট আসলে কি ধরনের উদ্যোগ নিয়েছে? আচ্ছা, প্রথমেই যদি বলি যে আসলে আমরা জানি যে আসলে যখন এই ধর্ষণ অপরাধটা সংগঠিত হয়, এটার আলামতগুলো যে আপনারা যেমন ধরেন আমরা সবসময় দেখি, আমরা জানানোর চেষ্টা করি যেন গোসল না করা হয়, 72 ঘন্টার মধ্যে যেন হচ্ছে আলামতগুলো প্রোভাইড করা হয়। সো অনেক ক্ষেত্রে আমাদের কাছে দেখা যায় যে আসলে প্রথমে এই যে সোশ্যাল একটা স্টিগমা বা ফ্যামিলি থেকে একটা প্রেশার, এই জন্য কিন্তু অনেক সময় আমার ভুক্তভোগীরা থানা পর্যন্ত আসতে চান না, বা অনেক পরে হয়তোবা যখন উনি মনস্থির করেন যে হ্যাঁ আমি থানায় আসবো, আমি অভিযোগটা দায়ের করব, ততক্ষণে দেখা যায় যে 72 ঘন্টা পার হয়ে গিয়েছে বা উনি গোসল করে ফেলেছেন। সো আমার এভিডেন্স যে জিনিসগুলোকে আসলে করে সেগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে। তো ওখানেও কিন্তু হচ্ছে আমার মামলার অনেকটাই দুর্বল হয়ে যায়। আরেকটা যেটা হয়, যেটা বলছিলাম যে পারপিটেটরের দিক থেকে যে একটা ভয় ভীতির একটা ব্যাপার থাকে বা আপোষ মীমাংসার জন্য যে একটা চাপ থাকে, এই জিনিসগুলো আমাদের কাছে মনে হয় যে অনেক সময় এই ধরনের ইস্যুগুলো যে গ্র্যাভিটি সেটাকে নষ্ট করে ফেলে। এগুলো নিরসনের জন্য আমরা যেটা করি সুমিপা, যখনই আমরা কিন্তু সবসময়, আমরা বেসিক্যালি সবসময় বলতে আমরা প্রতিদিন আমরা পত্রপত্রিকা দেখছি যে আসলে স্ক্যানিং করা হয় যে কোথায় এই ধরনের ঘটনাগুলো ঘটছে। প্রথমে যেটা আমরা সবসময় করি যে আমরা আমাদের জোটের পক্ষ থেকে স্টেটমেন্ট দিচ্ছি বা প্রেস বিজ্ঞপ্তি দিচ্ছি, আমরা জানাচ্ছি যে আসলে সরকারের প্রথমে আমরা হয়তোবা বলি যে যেন এই ঘটনাগুলো শুধু তদন্ত করা হয় এবং তাদের সুরক্ষার যেন ব্যবস্থা করা হয়, এগুলো যেন রিপিটেশন না হয়, এবং আরেকটা যেটা কথা যে তাদের চিকিৎসার যেন সুব্যবস্থা করা হয়। আর সরকারকে বারবার মনে করিয়ে দেই, রাষ্ট্রকে মনে করিয়ে দেই কি আছে সুমিয়াপা, আমাদের প্রত্যেকটা নাগরিকেরই কিন্তু হচ্ছে সেফটি সিকিউরিটি এনশিওর করার কিন্তু একটা দায়বদ্ধতা রয়েছে রাষ্ট্রের। এবং সেই ক্ষেত্রে যদি বলি জনগণ তো জনগণই, কিন্তু বিশেষত হচ্ছে নারী এবং শিশু, ওদের কিন্তু সেফটি সিকিউরিটিটা হচ্ছে মানে এনশিওর করাটা আরো বেশি প্রয়োজন। তো ওই জায়গাটাতে আমরা বারবার ওনাদেরকে মনে করিয়ে দিই যে যেন ওনারা ওনাদের এই জবাবদিহিতার জায়গাটা যেন হচ্ছে ওনারা তৈরি করতে পারেন। একদম
আপা আপনি যদিও এরই মধ্যে আইনের বিষয়টি বলেছেন, কিন্তু তারপর আমি যদি জানতে চাই যে যে সকল আইন ধর্ষণ নিরসনের জন্য কাজ করে যাচ্ছে বা আইনগুলো রয়েছে, সেগুলোর মধ্যে কি মানে এগুলো কি এনাফ আমরা যেমন করে পাচ্ছি সেটা কি আসলে প্রপার ওয়েতে পাচ্ছি, নাকি এটারও আসলে পরিবর্তন পরিমার্জনের প্রয়োজনীয়তা রয়েছে? সুমিপা, আসলে আমি আমি ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় যে আসলে যেটুকু আইন আমার কাছে আছে বাংলাদেশে, যদি বলি নারীদের প্রতি যৌন লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধের জন্য, কোয়াইট এনাফ। জাস্ট মানে অ্যাপ্লিকেশনটা দরকার। আপনি যদি দেখেন যে আমাদের যখন ইন্টারিম গভর্নমেন্ট ছিল, আমাদের নারী শিশুর আইনটা কিন্তু তখন একটা সংশোধন করা হলো, যেটাকে আমরা বলছি নারী শিশু সংশোধন অধ্যাদেশ 2025। তো সেখানে কিন্তু বেশ কিছু পজিটিভ জিনিস আমরা মানে পেয়েছিলাম। আমাদের জোটের পক্ষ থেকেও আমরা দাবি, যেগুলো দীর্ঘদিনের দাবি ছিল, অনেক কিছু এখানে ইনকর্পোরেট হয়েছে। যদি বলি সুমি আপা, সেখানে কিন্তু আপনার ছেলে শিশুরাও যে যৌন লিঙ্গভিত্তিক সহিংসতার ভুক্তভোগী হতে পারেন, সেটা কিন্তু সেখানে অ্যাড্রেস করা হয়েছে। হ্যাঁ, সেখানে কিন্তু বলাৎকার এইটাকে তারা এখানে ডিফাইন করেছে 2025 অধ্যাদেশে। ওখানে ওনারা আরো বললেন যে হচ্ছে আমাদের পেনিট্রেশন, যেটা আমরা বলছিলাম, যে শুধুমাত্র পারপিটেটরের শরীরের যে কোনো অংশই না, যে কোনো বস্তুর প্রতিস্থাপনের মাধ্যমেও যে পেনিট্রেশন হতে পারে, সেটাকেও কিন্তু সেখানে অ্যাড্রেস করা হলো। আরো যেটা করলো, আপনি দেখবেন যে এটা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম যে আমার ভুক্তভোগীর নাম, পরিচয়, ঠিকানা যেন হচ্ছে আপনি অতি উৎসাহী হয়ে, কারণ আপনি তো এখন আমরা দেখছি যে আসলে মানে রিপোর্টিং এর ক্ষেত্রে টেলিভিশন বা মিডিয়াগুলোতে এখন আসলে যেটা দেখা যায় যে পরিচয়টা একদম যে যত বেশি ডিটেইলস দিতে পারে তাদের কাটতি তত বেশি হয়, সে তত বেশি পপুলার হয়ে যাচ্ছে। তো এখন ওনাদের পপুলারিটির বাড়াতে গিয়ে আমার ভুক্তভোগীর যে আপনার প্রাইভেসিটার হার্ম হচ্ছে, সেটাতে কিন্তু ওনারা খেয়াল রাখছেন না। কিন্তু এটা কিন্তু ওনাদের একটা প্রিন্সিপালে থাকা উচিত ছিল যে সবার আগে আমার আছেও পর্যন্ত, জাস্ট ওই যে সব জায়গায় যেমন অ্যাপ্লিকেশনটা ঠিকভাবে হয় না, এখানেও সেটাই হয় না। এক্স্যাক্টলি, ওনারা মনেই রাখেন না যে এটা কিন্তু আপনি বলতে চাচ্ছেন যে আইনের যতটুকু পরিধি রয়েছে সেটা আসলে এনাফ পরিধি রয়েছে, সেটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করাটাই হচ্ছে মূল জায়গা। শেষের দিকে চলে এসেছি, একটুখানি যদি আমাকে খুব শর্টলি বলেন যে আপনাদের যে জোট, এই জোটের সাথে আসলে ইউথরা কিভাবে কন্ট্রিবিউট করতে পারে বা সংযুক্ত হতে পারে, এবং সেই সাথে আসলে এই যে ধর্ষণ প্রতিরোধের ক্ষেত্রে সরকারি বা আইনের পাশাপাশি আসলে আমাদের নিজেদের জায়গা থেকেও কিছু করণীয় রয়েছে কিনা একটু শর্টলি জানবো। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে হ্যাঁ, এখন তো আসলে যেই সময়টাতে আমরা আছি, এখন আসলে মানে যারা এক্সপার্ট তাদের সাথে সাথে আসলে যারা ইউথ যে জেনারেশনটা আছেন, যদি দুইটার মেলবন্ধন আমরা প্রপারলি মিক্সড আপ করতে না পারি, তাহলে আসলে কোনো কিছু অ্যাচিভ করা যায় না। হ্যাঁ, তো এক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে যেমন যদি আমি ব্লাস্টের কথাই বলি, আমাদের কিন্তু খুব স্ট্রং একটা প্যারালিগাল টিম আছে, যারা কিন্তু মানে কমিউনিটিতে তারা হচ্ছে এই ব্যাপারগুলোতে তারা অ্যাওয়ারনেস ক্রিয়েট করে। এবং যদি বলি যে হচ্ছে কমিউনিটির সাথে এবং যারা ধরেন সেখানে এই ধরনের অপরাধগুলোর ভুক্তভোগী হচ্ছেন, তাদের সাথে আইনজীবীদের একটা মেলবন্ধন ক্রিয়েট করতে কিন্তু এই আমার ইউথ যে লিডার বা প্যারালিগাল যারা রয়েছেন, তাদের কিন্তু আসলে আর মানে অতুলনীয় ভূমিকা তারা পালন করছেন। কারণ অনেক সময় দেখা যায় যে তারা কমিটিতে যখন এই ঘটনাগুলো ঘটছে, ওনারা আসলে বুঝে উঠতে পারে না যে আসলে যাবে কোথায়, যে ইনস্ট্যান্ট কি স্টেপটা নিতে হবে। সেক্ষেত্রে কিন্তু এই আমার ইউথ লিডার বা প্যারালিগালরা কিন্তু সেই ফিল ইন দ্য গ্যাপসটা কিন্তু ওরা ফিল আপ করে দিচ্ছে। তো এটা একটা জায়গা যে এইভাবে আমরা ইউথদেরকে আমাদের প্রত্যেকটা স্টেপে, মানে অ্যাডভোকেসি থেকে শুরু করে ইমপ্লিমেন্টেশনের প্রত্যেকটা জায়গাতে কিন্তু আমরা কাজে লাগাতে পারি। আবার যেমন আমরা টিএফটির কথা বলছিলাম, সেখানে আমরা যেটা করছি যে আমাদের যে মেডিকেল স্টুডেন্ট যারা রয়েছে, আমাদের একটা ফোরাম আছে, সিএসও ফোরাম, যারা এসআরএইচআর ইস্যু নিয়ে কাজ করছে, সেখানেও ব্লাস্ট আছে ওখানে। সো যেটা করছি যে আমরা সেখানে কিন্তু আমাদের মেডিকেল যে স্টুডেন্টরা রয়েছেন তাদেরকে কিন্তু আমরা এখানে তাদের অ্যাসিস্ট্যান্স নিচ্ছি, যে আসলে কোন ফর্মটা হচ্ছে স্টিল ওখানে ব্যবহার করা হচ্ছে, যে মেডিকেল লিগ্যাল পরীক্ষার ক্ষেত্রে আদৌ কি ওখানে সংশোধনগুলো আসলো কিনা, না এখনো তারা পুরোনো ফর্মটাই করছে। সো এইভাবে কিন্তু আসলে আমরা কোলাবোরেশন মেইনটেইন করে কিন্তু আমরা কাজগুলো করছি। জি, অনেক অনেক ধন্যবাদ আপু, আপনি আমাদেরকে চমৎকার একটা সময় উপহার দিলেন এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলতে পারলাম, যেগুলো আসলে জনসাধারণের জেনে নেওয়াটাও খুব দরকার। খুব ভালো থাকবেন আয়েশা আপু, আবার কথা হবে। সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আসলে আমরা চেষ্টা করে থাকি এই বিষয়গুলোকে নিয়ে কথা বলতে, যে বিষয়গুলো নিয়ে সাধারণত আমাদের তেমনভাবে কথা বলা হয় না, কিন্তু এই বিষয়গুলো নিয়ে আমাদের কথা বলাটা খুব
জরুরি। যে যার জায়গা থেকেও যদি অনেক বেশি সচেতন হয়ে উঠি এবং নিজের দায়িত্বের জায়গা থেকে যদি আমরা কাজ করে যেতে পারি, তবে আসলে জীবন সহজ, জীবন সুন্দর। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো ব্লাস্ট সংলাপ থেকে আমি নাহিদ আফরোজ সুমি বিদায় নিচ্ছি। সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা।